বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা আলোচনা করব কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায় এইটা নিয়ে। তো আসো আমরা অ্যাকচুয়ালি এই অধ্যায়ে কাজ টপিক্সটা নিয়ে এবং শক্তি টপিক্সটা নিয়ে বেশি আলোচনা করব, কারণ এই দুটার ম্যাথমেটিক্যাল টার্ম সব থেকে বেশি। আর ক্ষমতা নিয়ে তোমরা এসএসসিতে পড়ে আসছো এবং অনেক ম্যাথ তোমরা এই ক্ষমতা রিলেটেড ওখানে সমাধান করছো, যার কারণে এই এইচএসসিতে ক্ষমতা রিলেটেড ম্যাথ একটু কম, কিন্তু কাজ এবং শক্তি রিলেটেড ম্যাথের সংখ্যা বেশি। তো আসো শুরুতে আমরা শুরু করি কাজ নিয়ে। তো দেখো, কাজ কাজ ইকুয়াল টু বল গুণন বলের দিকে সরণের উপাংশ। অ্যাকচুয়ালি কাজের সঠিক সংজ্ঞা হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলি। তো তোমাদেরকে কখনো যদি কাজের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, তোমরা অনেকে বলে ফেলো স্যার বল গুণন সরণের গুণফলকে কাজ বলে। এখন দেখো, বল গুণন সরণের গুণফলকে যদি কাজ বলে তাহলে সেটা একমাত্র একটা কন্ডিশনের ক্ষেত্রে সঠিক হয় এবং বাকি সমগ্র অংশের জন্য সঠিক নয়। যেহেতু আমার পারফেক্ট সংজ্ঞা সেইটাই, যেটা কি সমগ্র অংশের জন্য সঠিক। এখন আসো, বল গুণন সরণের গুণফলকে কাজ বলে এটা বললে কেন ভুল হবে তা তোমরা আমার লেকচার শেষে নিজেরাই বুঝতে পারবা। তো আসো, বল গুণন বলের দিকে সরণের উপাংশ, আবার সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ। সরণের দিকে বলের উপাংশ, এই দুই ভাবে লেখা যায়। তাহলে এখন সরণ গুণন সরণের দিকে বলের উপাংশের গুণফলকে আমরা কাজ বলবো। এখন আসো, তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো, বল এফ গুণন বলের দিকে সরণের উপাংশ, সেটা কিভাবে লিখবা। আসো, এইখানে একটা বস্তুকে তুমি নিয়ে নিলা, বস্তুটাকে এই দিকে তুমি বল প্রয়োগ করে টান দিচ্ছে। তাহলে এখন দেখো, বস্তুটার সরণ কি হলো, এই দিকে সংঘটিত হলো। তাহলে দেখো, বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। এখন আমরা দুইটা ভেক্টর রাশি যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি বের করতে যাই, তাহলে তোমাদেরকে আমি ভেক্টর অধ্যায়ে ডিটেলস শিখাইছিলাম যে অবশ্যই দুটা ভেক্টরের কি করতে হবে, পদবিন্দু যদি এক জায়গায় থাকে তাহলে আমরা তাহলে মধ্যবর্তী কোণকে কি করতে পারবো, থিটা বলতে পারবো। যদি পদবিন্দু বা শীর্ষবিন্দু এক জায়গায় না থাকে তাহলে ওটাকে অবশ্যই ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা বলতে পারবো না। আসো আস্তে আস্তে সবগুলো শিখবা। তো এখন আসো, আমরা যদি এটার মধ্যবর্তী কোণকে তুমি যদি থিটা বলো, তাহলে এটা যদি থিটা হয় তাহলে দেখো আমরা কি বলছি, দেখো বলের দিকে সরণের উপাংশ। তাহলে বলের দিকে সরণের উপাংশ তুমি যদি বলো, তাহলে বলটা কি বরাবর, এই এটা এখন ভূমি না অতিভুজ তুমি এটা কিন্তু বলতে পারো না বা জানো না। এখন ভূমি বা অতিভুজ কখন জানবা, যদি কি একটা লম্ব টানো তখন। তো যাই হোক, আমরা তো সেইটা জানি না। তো এখন আপাতত আমি কি করব, বল বরাবর সরণের উপাংশটা যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাকে কি করতে হবে, তোমরা ভেক্টরে ফিরে যেতে হবে। তোমাদেরকে আমি লম্বাংশ এবং উপাংশ বের করা শিখাইছিলাম। সেইখানে দেখো, লম্বাংশ আর লম্বাংশের সহিত যখন তুমি কি একটা ভেক্টর গুণ করে দাও তখন সেটা হয়ে যায় কি লম্ব উপাংশ। তাহলে এখন দেখো, এই যে বলের দিকে যে উপাংশ ওটা হচ্ছে কি লম্ব উপাংশ অ্যাকচুয়ালি। তাহলে এখন দেখো, লম্ব আঁকো, আমি একটু লম্ব আঁকলাম। তাহলে দেখো তো, এই যে লম্বে এস এর কি এই এফ বরাবর এই উপাংশটুকুই কি এখানে অ্যাকচুয়ালি কাজ করছে। তো এখন দেখো, আমরা যদি এইটুকুর মান বের করতে চাই, এটা ও ধরলাম, এটা এম ধরলাম, এটা এন ধরলাম, অ্যাকচুয়ালি এফ বরাবর এস এর কি দেখো তো আনুভূমিক উপাংশ। সহজ কথা, কারণ কিভাবে আনুভূমিক উপাংশ বুঝলা, দেখো এইটা যদি আমি লম্ব টেনে নিই তাহলে কি হলো, আমি 100% কনফার্ম এটা আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, আমরা সমকোণের বিপরীত বাহুকে কি বলি, অতিভুজ। তাহলে এটা কি অতিভুজ, এইটা যদি অতিভুজ হয় তাহলে থিটা কোণের সাথে আমাদের কি থাকে, একটা অতিভুজ থাকে, একটা ভূমি থাকে। তাহলে এটা আমি 100% কনফার্ম অতিভুজ। তাহলে এটা কি, এখন আমি কনফার্ম যে আমার ওএমটাই হলো ভূমি। তাহলে দেখো, আমি যদি এই ভূমির মানটা বের করতে পারি, কার পর এফ, এই ভূমির কার মানটা বের করব, এস এর মানটা বের করব। ওকে, তাহলে এস এর আনুভূমিক বরাবর মানটা দেখো। তাহলে যদি ভূমির মানটাই বের করতে চাও তাহলে ভূমি আমার কথায় আছে বলো তো cos থিটাতে। তাহলে এখন আসো cos থিটা ইকুয়াল টু, তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা কি বলতো ওএম, অতিভুজ কোনটা ওএম। এখন আসো আমরা তাহলে ওএম এর মানটা কিভাবে বের করতে পারি, দেখো ও এন cos থিটা। তাহলে ও এন cos থিটা যদি হয় তাহলে এখন আসো ও এন এর মানটা কত বলতো, আমরা জানি এস cos থিটা। তাহলে এখন দেখো তো, আমরা তুমি যে বলের দিকে সরণের উপাংশ যেটা, তাহলে দেখো তো এই যে বল বরাবর সরণের উপাংশ হতো এস cos থিটা।
তোমরা ভেক্টরে আরেকটা জিনিস শিখে থাকবা, সেটা হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা, আমি তোমাদেরকে শিখাইছিলাম। তাহলে দেখো এইখানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের যদি তুমি তোমার উপাংশ বলো তখন কি করতাম বি কস থিটা, এবং এরকম ছিল এটা এ ভেক্টর যদি এইটা হয় আর এইটা যদি বি ভেক্টর হয় আর এটা যদি থিটা হয়, তাহলে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ শিখাইছিলাম, কি ছিল হলো এ কস থিটা, এ কস থিটা। তো দেখো ওইখান থেকেই তুমি এটাও সেম জিনিসই এইটাও। তো এখন আসো, তো ভেক্টরটা যদি তুমি সম্পূর্ণ ডিটেলস শিখে থাকো তাহলে এটা তোমার কাছে অনেক ইজি মনে হবে। এখন আসো, তাহলে এখানে আমি কি করব দেখো, বলের দিকে তোমার দেখো বলের দিকে সরণের উপাংশ, তো বলের দিকে যদি তুমি সরণের উপাংশ নাও তাহলে কি করবা এফ এস কস থিটা, এই যে আমরা এস কস থিটার মানটা বের করে নিয়েছিলাম। তাহলে এখন আসো এইটাকে তুমি কি করতে পারো, ইকুয়াল টু হলো এফ এস কস থিটা। ওকে, এখন আসো 2 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি কি করবা দেখো সেম জিনিস, এখানে কি এই বলের জায়গায় সরণ, সরণের জায়গায় বল, তাহলে দেখো সরণ বরাবর বলের উপাংশ, তাহলে এখানে কি হচ্ছে সরণ এস গুণন এফ কস থিটা ইকুয়াল টু কত এস এফ কস থিটা। এখন সব কিছু মিলে তুমি নর্মালি এটা এইভাবে লিখতে পারো না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটাকে যদি এই পারে দাও আর এসটাকে যদি ওই পারে দাও দোষের কিছু হবে কি, কিছু নেই, সেম জিনিস। এই কারণে আমরা এইভাবে লিখে থাকি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, এখন আসো ডাব্লু মানে কাজের মানটা কখন 0 হবে, কখন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে। ধরো এইদিকে একটা বস্তু সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল বলতে কি বুঝো, সব দিকে বেগ সমান। ধরো বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় লাগলো 300 সেকেন্ড, 300 সেকেন্ড, আর এইখানে আমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এটা আমি সমবেগ বলে দিয়েছি। এখন আসো, যদি সমবেগ বলে দেওয়া থাকে এবং সরণ যদি এটা থাকে, তাহলে যেহেতু সমবেগ তাহলে শেষ বেগ আমার কত হবে, আদি বেগ যা শেষ বেগও সেম হবে। আমি তোমাদের নর্মালি এসএসসিতে শিখাইছিলাম সুভেট, এই সুভেটের যে কোনো এসটা হলো সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়, যে কোনো 3টা ওয়ার্ডের মান যদি তোমার জানা থাকে বাকি 2টার মান তুমি বের করতে পারবা। তাহলে এখন আসো আমাদের এখান থেকে দরকার কি দেখো, আমি সরণ আমার জানা আছে, এখানে কি এসটা আমি কিন্তু জানি, আমার মান জানা নেই কার এফ, কারণ আমরা বের করবো হলো বলের মান। তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল টু এম এ যদি বলতে চাই আমার এর মানটা নাই, তাহলে এখন দেখো এইখান থেকে যদি তুমি এর মানটা বের করতে চাও ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে দুটাই কি সেম, তাহলে 10 মাইনাস 10 ভাগ টি ইকুয়াল টু 0। তাহলে এর মান যদি 0 হয় তাহলে এফ এর মান কত হবে 0 নিউটন। ওকে ক্লিয়ার, এফ এর মান যদি 0 হয় দেখো এইখানে যদি তুমি এফ এর মানটা 0 বসায় দাও তাহলে কি হয় সমগ্র অংশের মানই 0 হয়ে যায়, তাহলে 0 জুল। অর্থাৎ সমবেগে যদি কোনো বস্তু চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ হবে কি 0। ক্লিয়ার, এখন দেখো আমি আরেকটা কাজ যদি করি, যে আমি তোমাকে বলে দিলাম আমি এইটুকু অংশে এই বস্তুটার উপরে 10 নিউটন বল প্রয়োগ করলাম, কত সেকেন্ড ধরে 10 সেকেন্ড ধরে। তারপরে আমি কি করলাম বস্তুটির উপর থেকে বলটাকে অপসারণ করে নিলাম। এখন দেখো বলটাকে যদি অপসারণ করো এই ক্ষেত্রে কি আর কোনো বল আছে, এফ ইকুয়াল টু কিন্তু 0। তার এখন দেখো কিন্তু সরণ কিন্তু সংগঠিত হয়েছে কি, তুমি দেখবা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, বল প্রয়োগ করার কিছুক্ষণ পর বল সরাই নিবা, সাথে সাথে কি ওই বস্তুটা কি থেমে যায়, সাথে সাথে থেমে যায় না, কারণ বল প্রয়োগের ফলে বস্তুর কি হয় ত্বরণ সৃষ্টি হয়। দেখো এখানে বল প্রয়োগ করার পরে ত্বরণ সৃষ্টি হয়, কারণ বল এবং ত্বরণ পরস্পরের কি সমানুপাতিক, অর্থাৎ যত বল দিব তত ত্বরণ সৃষ্টি হবে। তো দেখো তাহলে কি আমি একটা ত্বরণ সৃষ্টি করে দিচ্ছি, হুট করে আমি একটু বল সরাই নিলাম, ত্বরণ কি থেমে যায় কখনো দেখছো, গাড়ি কখনো হুট করে থেমে যায়, আস্তে 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 গাড়ি থেমে যায়। তো দেখো তাহলে একটা যেহেতু আস্তে আস্তে গাড়ি থেমে তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করবে, নির্দিষ্ট দূরত্ব সাপোজ ধরো আমি এখানে তুমি দূরত্ব বের করতে পারো কত, এস ইকুয়াল টু ভিটি, যেহেতু সমবেগ তাহলে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রতে তুমি দূরত্ব বের করতে পারো, ভি কত 10, টি কত 300, তাহলে দেখো 3000 মিটার। এখন দেখো এইখানে 3000 মিটার দূরত্ব অতিক্রম করছে কিন্তু এফ এর মান কত 0, সুতরাং কাজের মান কত হবে 0 0। ক্লিয়ার, এখন আসো তাহলে এখানে 3টা টার্মের এফ এস এবং কস থিটা 3টা টার্মের যে কোনো একটার মান যদি 0 হয় তাহলে কাজের মান 0 হয়ে যাবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন আসো আমরা কাজের ধনাত্মক মানগুলো কিভাবে আসবে সেটা দেখাবো, আর এগুলো লাগবে না আমার।
তাহলে আমার শুধু লাগবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন আসো আমি একটা প্ল্যাটফর্ম নিলাম, এইখানে একটা বস্তু রাখলাম। এখন দেখো এই বস্তুটাকে যদি আমি এই দিকে বল প্রয়োগ করি, এফ বল, এবং বস্তুটার সরণ যদি বল বরাবর ওই দিকেই সংগঠিত হয়, তাহলে দেখো এই মধ্যবর্তী কোণের মান কত, এফ এস কস থিটা। তাহলে আমার থিটার মান কত বলো তো? দেখো এইটা বলো এইদিকে, সরণ এইদিকে, দুটাই একই দিকে। যদি একই দিকে হয় তাহলে সমান ভেক্টরে শিখছিলা, যদি দিক একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। তাহলে দেখো তো এই 0 ডিগ্রি যদি হয় তাহলে কি হয়? এফ এস কস 0 মানে 1, তাহলে এফ এস। দেখো একমাত্র যদি থিটার মান 0 হয় তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলা যায়, শুধুমাত্রই একটা কন্ডিশনেই সম্ভব, এছাড়া সম্ভব নয়। তাহলে কি তুমি বলবা এই সংজ্ঞাটাই সঠিক? এই সংজ্ঞাটা অবশ্যই ভুল। এখন আসো আমি বলটাকে প্রয়োগ করব এই কর্নার বরাবর। এখন দেখো আমরা অনেকেই ক্রাম খেলছি, মার্বেল খেলছি। তো এখন দেখো আমরা কি করি, ক্রামে ওই কর্নারে যদি, ক্রামের গুটির যে কর্নারে যদি আমরা কি করি, তোমার বল প্রয়োগ করি, তাহলে সে কি করে, এই কর্নার বরাবর কোনো একদিকে সরণ সংঘটিত করে, এই দিকে যায়। আবার মার্বেল বলো, সেম যে কোনো বস্তুর ক্ষেত্রে এটা সঠিক। যে তুমি যদি একটা ওই বস্তুর একটা কর্নারে তুমি যদি নক করো, তাহলে সে কি করবে, এই বরাবর বা এই বরাবর কোনো একটা দিকে সে কি করবে, তার সরণ সংঘটিত করবে। তো এখন দেখো সেই দিকে যদি তার কোনো সরণ হয়, তাহলে এখানে তুমি থিটা কোনটা বলবো বলো তো? এদের মধ্যবর্তী কোণ কোনটা বলবা? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে গেলে তুমি এর আগে আমি ভেক্টরও শিখেছিলাম যে অবশ্যই দুটা ভেক্টরে কি করতে হবে, পাদবিন্দু এক জায়গায় হতে হবে। তাহলে দেখো তো এস এর পাদবিন্দু এইটা, আর এফ, এটা এফ, এফ এর শীর্ষবিন্দু হলো এইটা। তাহলে কি আমি এর মধ্যবর্তী কোণ এইটাকে কি থিটা বলতে পারি? এটাকে কি থিটা বলতে পারি? অবশ্যই না। তাহলে এখন আসো, তাহলে এখন আমাকে থিটা কোনটা সেটাকে কনভার্ট করতে হবে। তাহলে এখন আসো, তাহলে আমি এফটাকে আমি যদি উপর দিকে এই যে বর্ধিত করি, একই মানে কি একই দিকে, তাহলে দেখো তো দুটার পাদবিন্দু এক জায়গায় হয়ে গেল না? তাহলে আমি এইটাকে এখন থিটা বলতে পারি, মানে দুইটার মধ্যবর্তী কোণ বলতে পারি। এখন দেখো এই যে এস সরণ, এই সরণটা আমার এই ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আমি যদি বলি তাহলে এটাকে আমি থিটা প্রাইম ধরবো। তাহলে এখন আসো এই ক্ষেত্রে তুমি কাজের মান কিভাবে বের করবা? তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখন দেখো এই কস থিটা আমাদের এই থিটা প্রাইম, এই থিটা প্রাইম এটা যদি হয়, দেখো তো আমি কি এটা খাড়া উপরের দিকে না, তাহলে এটা কি দেখো তো টোটাল 90 ডিগ্রি না? এটা যদি 90 ডিগ্রি হয়, 90 থেকে যদি তুমি থিটাটুকু বাদ দাও, তাহলে তো থিটা প্রাইমের মান পাও না। এই এখন তাহলে কি আমরা কি করতে পারি, তাহলে 90 মাইনাস হলো থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজের মান এফ এস সাইন থিটা। ওকে, ক্লিয়ার? এখন আসো আমরা আরেকটা কন্ডিশনে যাই, সেই কন্ডিশনটা আমরা একটু খেয়াল করবো। দেখো আমরা এখন ছবিটা একটা মিশাই, অন্যভাবে দিব। এখন আমি এই দিকে বস্তুটা রাখলাম। এখন বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করি, এই দিকে বল প্রয়োগ করি। এখন দেখো বস্তুটা যদি সরণ এই দিকে ঘটে, সেক্ষেত্রে তুমি কি করবা? তাহলে দেখো আবার এটাকে আমি এই দিকে কনভার্ট করবো, করলে যে থিটা, সেম কাহিনী, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, তাহলে এখন দেখো এইটাকে তুমি এফ আর এইটাকে যদি এস ধরো, তাহলে আমার কি হচ্ছে দেখো তো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন দেখো তো এইটাকে যদি আমি খার একটা লম্ব টানি, তাহলে এটা কি আমার দেখো তো 90 ডিগ্রি। এখন দেখো এই থিটার মান কি দেখো তো 90 থেকে ছোট না? এখন দেখো এই থিটার মান যদি এই কন্ডিশনে যায়, তাহলে তোমার কাজের মান হবে কি ধনাত্মক। 90 থেকে ছোট এবং 0 ডিগ্রি সমান, অথবা 0 ডিগ্রির থেকে যদি বড় হয় তাহলে কাজের মান এক্ষেত্রে হবে ধনাত্মক। দেখো তুমি এফ এস কস 0 ডিগ্রি মান কত 1, তাহলে এফ এস তোমার কাজের মান কত ধনাত্মক। দেখো ঠিক 90 ডিগ্রি আগ পর্যন্ত তুমি এখানে মান বসাও, দেখবা কাজের মান সবগুলোর ক্ষেত্রে ধনাত্মক আসবে। এখন আসো
90 ডিগ্রি ছোট, এখন আমি কি করবো, থিটাটাকে 90 ডিগ্রিতে নিয়ে যাবো। দেখো 90 ডিগ্রিতে নিয়ে গেলে কি ঘটনা ঘটে। ও এখানে তোমাদের ধনাত্মকের ক্ষেত্রে আরেকটা কাজ তোমার অ্যাপ্লিকেশনটা দেখাই। দেখো ধনাত্মকের ক্ষেত্রে এখন বস্তুটার সরণ যদি এই দিকে সংঘটিত হয়, বল এবং সরণের দিকে সংঘটিত হয়, দেখো কি ঘটনা ঘটলো। আরেকটু উপরে দাও, বস্তু বলটাকে এই দিকে দাও, যদিও আগেরটার মতোই। দেখো এটা মধ্যবর্তী কোণ কিন্তু থিটা না, কারণ কি দুটা ভেক্টর রাশির পাদবিন্দু এক জায়গায় নেই। তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে এটাকে এই দিকে বাড়াই দিব। তাহলে কি এদিকে এফ চলে গেল, তাহলে দেখো দুটা পাদবিন্দু এক জায়গায় হয়ে গেল। তাহলে মধ্যবর্তী কোণ থিটা, এই বরাবর এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এটা কি হয়ে গেল, কাজ। এখন আসো আমরা যাবো থিটার মান 90 ডিগ্রি হলে তখন কি হবে। এখন আসো, তোমরা তো সবাই বাজারে গেছো, বাজারের ব্যাগ সবারই বহন করার অভ্যাস আছে হয়তো। এখন দেখো আমাদের কি মহাকর্ষীয় বল ডাব্লু বা ওজন বলো, যেটাই বলো, এমজি নিচের দিকে ক্রিয়া করে। এখন তুমি যে ব্যাগটা ধরে নিয়ে আমরা যাই, এইভাবে যাই, দেখো তো সরণ কোন দিকে সংঘটিত হয়, আনুভূমিক বরাবর এই দিকে, এই। তাহলে দেখো তো আমার ওজন ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। আর আমার সরণ ভেক্টরটা কি, দেখো আনুভূমিক বরাবর। তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তুমি ইজিলি বলতে পারতেছো। তাহলে এখন আসো এইখানে cos 90 ডিগ্রি যদি বসায় দাও, তাহলে কত আসে, cos 90 ডিগ্রি মান 0। তাহলে কাজের মান 0। এই যে তুমি ব্যাগটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ, একটা সরণ সংগঠিত হচ্ছে, কিন্তু দেখো আলটিমেটলি cos 90 মান 0 হওয়ার কারণে তুমি বলও কিন্তু প্রয়োগ করতেছো, এটা বল দিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু তারপরেও তোমার দ্বারা কাজের পরিমাণ কত, 0। ওকে, এখন আসো কাজের মান ঋণাত্মক কখন হবে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কাজের মান 0। এই দিকে যদি বল প্রয়োগ করি, দেখো আমি আমার সরণ সংগঠিত হলো এই দিকে। দেখো এই ক্ষেত্রে দেখো তুমি কি এইটাকে কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারবা, অবশ্যই না। তাহলে এখন আমাকে কি করতে হবে, অবশ্যই পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু এক জায়গায় করতে হবে। তাহলে আমি এসটাকে যদি এই দিকে বর্ধিত করে দিই সমান মানের দিকে, তাহলে দেখো তো দুইটার কি হয়, পাদবিন্দু এক জায়গায় আসে। অথবা তাহলে কি হয়ে যেত, এইটা হলো দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ, অথবা তুমি এইটা ঠিক রেখে এফটাকে আমি এদিকে সরাই দিলাম, এফ। তাহলে দেখো তো দুটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হয়ে গেল। এখন আমাদের এইটাকে আমি কি করতে পারি, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারি। এখন আসো এইটাকে যদি আমি লম্ব কল্পনা করি, এটা আমি লম্ব দিলাম। তাহলে এখন দেখো থিটার মান 180 থেকে ছোট অথবা সমান এবং 90 থেকে যদি বড় হয়, তাহলে দেখবা এখানে কি কাজের মান ঋণাত্মক। ধরো এফ এস cos 180 ডিগ্রি, কত cos 180 মান কত, -1, তাহলে মাইনাস এফ এস, কাজের মান ঋণাত্মক। এবং 90-র উপরে থিটা বসাও, সবগুলোর মান কি ঋণাত্মক আসবে, সুতরাং কাজের মান হয়ে যাবে কি ঋণাত্মক। ওকে, এইভাবে তুমি ম্যাথ করার সময় এই জিনিসগুলো যদি এভাবে রিয়েলাইজ করতে পারো, এই জিনিসটা যদি টোটাল ভেঙ্গে ভেঙ্গে বুঝতে পারো, আশা করি তোমাদের ম্যাথের সমস্যা হবে না। তো এটাই হলো তোমার কাজের ধনাত্মক ঋণাত্মক মানগুলো বের করার উপায়। এবং মনে রাখবা যে তোমাদের এই টপিকসটা এই খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউ বারবার দেয় যে কোন কন্ডিশনে কাজের মান ঋণাত্মক, কোন কন্ডিশনে কাজের মান ধনাত্মক, কোন কন্ডিশনে কাজের মান 0। তো ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।